দেখলেন একটু আগে একটা খেলাম মশালা ইডলি, আর এবারে একটা নিয়ে নিয়েছি কি যেন একটা বললো দোকানদার রেকমেন্ড করলো এটা খাওয়ার জন্য, নাম মাইসোর থেকে আনা হয়েছে, বুঝতে পারছো? সকালবেলা গিয়ে মাইসোর থেকে নিয়ে এসেছি। জিনিসটা কি আমি এখনো জানি না, যে খাচ্ছে সে ভালো বলতে পারবে। কিছু একটা দিয়ে একটা ওরা বোমলা টাইপের বানায়, এরকম একটা পুরুলি টাইপের বানায় জল, আমি সেগুলো দেখেছি ওরা এমনি খায়, যেমন আমরা বেগুনি খাই স্ন্যাক্স হিসাবে সেরকম খায়, সেই যে বোমলাটাকে ওরা চপচপ করে কাটে, কেটে তাওয়ার মধ্যে পেঁয়াজ ধনে পাতা এইসব দিয়ে অনেক কিছু দিয়ে আরও মশলা গরম মশলা দিয়ে তাওয়াতে ফ্রাই করে সেইটা বানায়। তবে সেটা একটু স্পাইসি ডিফারেন্ট, কোনোদিন খাইনি, খারাপ লাগে। এর ওপরে ধনে পাতা দিয়েছে, একটু পনির গ্রেট করে দিয়েছে। শুধু মাইসোর ভাজি খেলে 30 টাকা, তাওয়া ভাজি খেলে 60 টাকা। তো আপনারা যদি এদিকে আসেন হায়দ্রাবাদের দিকে, এটা পাওয়া যাচ্ছে, হায়দ্রাবাদে খেয়ে দেখতে পারেন। এখানকার লোকাল ডিশ, লোকাল কিনা বলতে পারবো না, কারণ মাইসোর তো এখানকার জায়গা না, বা ধারে কাছে, এখানে এটা চলে। তো আমাদের কতটা ভালো লাগে আমরা জানি না, বলতে পারবো না আপনার কত ভালো লাগবে, বাট ওই যে ভালো লেগেছে বলছি, তো আপনারা খাবেন, রেকমেন্ড রইল। শুধু যে এই দোকানেই পাওয়া যাবে নট নেসেসারি, এখানকার যে ছোটো ছোটো যে সকালে টিফিনের যে দোকানগুলো হয়, যেখানে সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায়, ওই সব দোকানে গেলেই পেয়ে যাবেন। তো এরকম 1 প্লেট দেবে, তো মোটামুটি 1 প্লেট দুজনের জন্য সাফিসিয়েন্ট, খেয়ে নিতেই পারেন, ভালো লাগলে আরও অর্ডার দেবেন। তো এই একটা সকালের খাবার যে দেখলেন, আগে একটা খেলাম তাওয়া ভাজি ইডলি, তারপরে এইটা আমরা নিয়ে নিয়েছি। তো খেয়ে দেখলাম সেই খেতে, মানে সারাদিনে অনেক জার্নি আছে, একটু ভরপেট না খেলে তখন আবার খাওয়া জুটবে মুশকিল, কারণ বুঝতে পারছেন এখানে গাড়ি ঘোড়ার এমন চক্কর, কোথাও যেতে চাইলে মিনিমাম 30 মিনিটের রাস্তা পৌঁছাতে 2 ঘন্টা লাগছে, একটা গাড়ি ঘোড়া ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। আর যেহেতু আমরা পাবলিক ট্রান্সপোর্টে ঘুরছি, যেন প্রবলেমটা আরও বেশি, ওই জন্য ভরপেট খেয়ে নিচ্ছি সকাল সকাল। তারপর আর ভালো ভালো ভিডিও আসবে আপনাদের জন্য, তো দেখতে থাকুন চ্যানেলটা। দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি হায়দ্রাবাদে একটা বিখ্যাত টুরিস্ট অ্যাট্রাকশান বলতে পারেন, সালার জাং মিউজিয়াম। এবার যদি বলেন যে কী করে আসবেন, তাহলে সবাইকে একটাই কথা বলবো যে আপনারা আফজালগান বাস স্ট্যান্ড আছে, ওখানে চলে আসবেন। ওখান থেকে হাঁটা পথে ম্যাক্সিমাম 200 থেকে 300 মিটার মতো পড়বে, কারণ মেট্রোর নিয়ারেস্ট কোনো স্টেশন এই মুহূর্তে নেই। মেট্রো করে এলে আপনাকে 1 কিলোমিটার দূরে নামতে হবে, সেখান থেকে হেঁটে আসতে হবে আপনাকে, সেটা আপনারা গুগলে পেয়ে যাবেন। বাট আমরা যেহেতু বাই রোডে এসেছি, আমরা আফজালগঞ্জের ওখানে নেমেছি, ওখান থেকে জাস্ট 200-300 মিটার মতো হেঁটে এসেছি একদম মিউজিয়ামের গেট। আমরা এখন মিউজিয়ামের ভেতরে ঢুকিনি, পিছনে দেখতে পাচ্ছেন মিউজিয়ামটা। তো আমরা ঢুকবো, বলে দেবো কত টাকা টিকিট বানি। যদি বড় ব্যাগ আনেন, ক্লক রুম রয়েছে, ব্যাগ জমা করে দিতে পারেন, ব্যাগ নিয়ে যেতে পারেন। আর এখানে আপনারা ফোন নিয়ে যেতেও পারেন, বা ফোন ক্লক রুমে রাখতে পারেন। যদি ফোন ভেতরে নিয়ে যাবেন মনে করেন, তাহলে তার জন্য আপনাকে আলাদা চার্জ পে করতে হবে। তো কি করছি আমরা ফোন নিয়ে যাচ্ছি, কতটা কী চার্জ সবই আপনাদের বলে দেবো। যদি ফোনে ভেতরে ভিডিও অ্যালাউ থাকে তো আমরা ভিডিও করার চেষ্টা করব। চলে এসেছি হায়দ্রাবাদের আর একটা গুরুত্বপূর্ণ দর্শনীয় জায়গা, সেটা হচ্ছে সালার জাং মিউজিয়াম। আর সালার জাং মিউজিয়ামটা কীভাবে আসতে হবে সেটা আপনারা শুনলেন, আর যদিও সেটা আমি ডেসক্রিপশান বক্সে আর একটু লিখে দেবো। এই সালার জাং মিউজিয়ামটা, এটা কিন্তু প্রথমেই বলে দিচ্ছে, এটা একটা প্রাইভেট মিউজিয়াম, এটা কিন্তু গভর্নমেন্ট মিউজিয়াম নয়। সারা ভারতবর্ষে আমাদের বেশিরভাগ প্রত্যেকটা স্টেটে যাই, সেখানে সেই স্টেটের মিউজিয়াম থাকে, আর কোথাও সেন্ট্রাল গভর্নমেন্টের মিউজিয়ামও আছে। বাট এটা কিন্তু পিওরলি প্রাইভেট এন্টারপ্রাইজ একটা মিউজিয়াম। কিন্তু সালার জাং একজনের নাম অনুসারে, নবাব ইউসুফ আলী খান, তিনি হচ্ছেন সালার জাং, তার নাম এই সালার জাং, তার একটি দ্বিতীয় নাম সালার জাং। তো একটুখানি যদি বলি, এই দক্ষিণ ভারতের ইতিহাসে এই সালার জাং এটা হচ্ছে একটা বংশ, একটা পরিবার, ঠিক আছে? তো সালার জাং যে পরিবারটার এই হায়দ্রাবাদের
শাসনকালে, হায়দ্রাবাদের কোনো একটা শাসন আমলে, কোনো শাসন আমল না, নিজামের শাসনকালে এই সময় সালার জাং বংশ একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলোকে বংশ পরম্পরায় তারা পেয়েছিল এবং তাদের সত্যি কথা বলতে তাদের প্রতিভার দ্বারা, তাদের কর্ম দক্ষতার দ্বারা তারা নিজামের খুব কাছে পৌঁছেছিল। তো প্রথম একটুখানি বলে দিই, 1951 এই মিউজিয়ামটা তৈরি হয়েছে। মোর দ্যান প্রায় 70 ইয়ার্স ওল্ড এই মিউজিয়ামটা। আচ্ছা, এবারে বলি, সেটা হচ্ছে যে সপ্তম নিজাম ওসমান আলী খান, তিনি এই সালার জাং বংশের তৃতীয় যে সালার জাং ছিল ইউসুফ আলী খানকে তার প্রধানমন্ত্রীর পদে নিয়োগ করেন। সেটা 1912। এরপরে একটা সময় এই সালার জাং 3 অর্থাৎ এই যে ইউসুফ আলী খান, তিনি হচ্ছেন সালার জাং 3 নামে পরিচিত। সালার জাংটা হচ্ছে বংশ, আবারও বলে দিচ্ছি। তো এই যে ইউসুফ আলী খান একটা সময়ের পর তিনি যখন তার কর্মজীবন থেকে অবসর নেন, তার প্রধানমন্ত্রীদের পদ যখন উনি ত্যাগ করেন, তারপরে তিনি তার জীবন এই মিউজিয়ামটা শুধু নয়, মিউজিয়ামটা পরবর্তীকালে প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু উনি ওনার শিল্পের প্রতি, শিল্পের অনুরাগী। শিল্প, ভাস্কর্য, নানা রকম আঁকা, নানা রকম স্থাপত্য, এর প্রতি উনি ভীষণ অনুরাগী ছিলেন। তো উনি যখন জীবন থেকে অবসর নেন, অবসর নেওয়ার পর উনি ওনার সমস্ত জীবনটা, আধ্যাত্মিক জীবনটা, এই যে উনি বংশ পরম্পরায় সালার জাং বংশ একের পর এক, ওনার পূর্বপুরুষরা তারাও এই নিজামের এখানে কাজ করেছিলেন। তো ওনার পূর্বপুরুষের যাবতীয় সঞ্চিত সম্পত্তি এবং প্রাসাদ এবং এই নিজামের বংশের যা কিছু ছিল, উনি কি করেছিলেন, এই মিউজিয়ামটা তৈরির কাজে লাগিয়েছিলেন। সারা বিশ্ব থেকে উনি নানা রকম বিরল জিনিস, বিরল শিল্প বলুন, ভাস্কর্য বলুন, স্থাপত্য বলুন, আঁকা বলুন, অনেক কিছু সংগ্রহ করেছিলেন। সেইটা সংগ্রহ করে উনি এই মিউজিয়ামটা তৈরি করেছিলেন। মানে আমরা এখনো ভেতরে ঢুকিনি, খুব সত্যি কথা বলছি, আমরা ভেতরে ঢুকবো এবং হয়তো মোবাইল অ্যালাও আছে কি আছে না জানি না, সেটা দেখতে হবে, টিকিটটা কাটা হয়েছে। তো এখনো এটা জানা যায় যে এই মিউজিয়ামে এমন কিছু বিরল প্রজাতির বিরল জিনিস আছে, স্থাপত্য বলুন, ভাস্কর্য বলুন, সেটা বোধহয় শুধুমাত্র এখানেই আছে সারা বিশ্বের মধ্যে, বা হয়তো রেয়ারেস্ট টু রেয়ার কালেকশন হবে, সেটা এখানে আছে বা বিশ্বের আর কোনো অন্য আর একটা মিউজিয়ামে আছে। তো এই মিউজিয়ামটা ভীষণভাবে বিখ্যাত, শুধু এই হায়দ্রাবাদের মাঝে নয়, সারা মানে ভারতবর্ষের মধ্যে একটা অন্যতম বিখ্যাত মিউজিয়াম। আর ওই যে প্রথমেই বললাম যে একজন ব্যক্তিগত মানুষের শিল্পের প্রতি প্রেম এতটাই ছিল, শিল্পের প্রতি ভালোবাসা এতটাই ছিল, নানা রকম জিনিসপত্রের প্রতি তার ভালোবাসা এতটাই ছিল, শিল্প, স্থাপত্য, কারুকার্যের প্রতি, যে তাই দিয়ে তিনি তার বাদবাকি জীবনটাকে পুরোপুরি এই মিউজিয়ামটা তৈরির কাজে লাগিয়েছে। চলুন আমরা ভেতরে গিয়ে ঘুরে দেখবো কি কি আছে। যে দেখতে পাচ্ছেন সালার জাং মিউজিয়ামের সামনেই দাঁড়িয়ে রয়েছে, আর এটা এতটাই বড় মিউজিয়ামটা যে ভিতরে কিন্তু আপনি আপনার প্রাইভেট গাড়ি নিয়ে যেতেই পারবেন, কোনো অসুবিধা নেই। 2 চাকা 4 চাকা সব কিছু যেতে পারবেন, আর সব রকমই ব্যবস্থা রয়েছে। আর সকাল 10টা থেকে নিয়ে বিকেল 5টা অবধি মোটামুটি এটা খোলা থাকে, প্রত্যেক দিনই এটা খোলা রয়েছে। তো আপনারা যারা বেড়াতে আসছেন যে কোনো দিনই এসে এখানে চলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ভিতরে কী কী দেখবো অনেকক্ষণ সময় লাগবে হয়তো। আবারও বলে দিচ্ছি, সরকারি মিউজিয়াম নয়, বেসরকারি হিসাবে এটাই ভারতের সবথেকে বড় মিউজিয়াম। আবারও বলছি, বেসরকারি হিসাবে, নট সরকারি। তো চলুন টিকিট কাটবো, দেখবো কী কত কী দাম সবই আপনাদের বলবো। দেখতে পাচ্ছেন সালার জাং মিউজিয়ামের টিকিট কেটে নিয়েছি। এই যে ব্লু টিকিটগুলো দেখছেন, এগুলো হচ্ছে গিয়ে এন্ট্রি টিকিট। তো এন্ট্রি টিকিট পড়ছে ইন্ডিয়ানদের জন্য 50 টাকা করে, ফরেনারদের জন্য 500 রুপিস, ঠিক আছে। আর এই টিকিটটা দেখছেন, এইটা হচ্ছে গিয়ে ক্যামেরা বা মোবাইলের জন্য, আপনারা ক্যামেরা বা মোবাইলে ছবি তুলতে পারবেন, তার জন্য 50 টাকা। কিন্তু মনে রাখবেন সেটা পার মোবাইল, মানে আপনারা যদি 10 জন আছেন 10টা মোবাইলকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু পার মোবাইল 50 টাকা করে পড়বে। তো আমরা একটাই মোবাইল নিয়ে যাচ্ছি, আর 2টো টিকিট কেটে নিয়েছি, 150 টাকা আমাদের পড়লো। আর এই সামনে দেখতে পাচ্ছেন এখানে ক্লক রুম রয়েছে, বিশাল বড়, চেক করা হয়, ক্লক রুম রয়েছে। এই দেখতে পাচ্ছেন আপনার পিঠের বড় ব্যাগ, যে কোনো জিনিস আপনি জমা করে দিতে পারেন। ভেতরে পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, ক্যাফে রয়েছে, টয়লেটের সুবন্দোবস্ত রয়েছে। তো চার্জেবল সব কিছুই।
তো এই চলে এসেছি এখন, এবার ভেতরটা ঘুরবো, দেখবো কী কী হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছি বিশাল বড়, অনেকটা হয়তো সময় লাগবে। আমরা চলে এসেছি মোটামুটি, এখন ঘড়িতে বাজছে হচ্ছে কি 11টা মতো, 10টা ওপেন হয়, আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। তো দেখি সারাদিন এখানে ঘুরে দেখবো কী কী দেখা যাচ্ছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ কিনা জানি না, বাট ক্যামেরা অ্যালাউ করেছে। এখন কতটা কি আছে ভেতরে গেলে বুঝতে পারবো। তো সঙ্গে থাকুন। 20 টাকা যেটা ক্লক রুম নিয়ে নেওয়া হয়েছে, আপনি এর মধ্যে চাবি দিয়ে লক করে চাবিটা আপনি সঙ্গে নিয়ে চলে যাবেন। এই যে বিল দিয়ে দিয়েছে, এসে আবার আপনি চাবি দিয়ে খুলে চাবি ফেরত দিয়ে চলে যাবেন। এই দেখতে পাচ্ছেন আমরা এবার মিউজিয়ামের দিকে যাচ্ছি। বাইরে থেকে দৃশ্যটা দেখেছেন কি সুন্দর দেখতে, দৃশ্যটা অসম্ভব সুন্দর মিউজিয়ামটা দেখতে। তাহলে বুঝা যায় ভেতরে গেলে কি দেখতে পাবো। এই দেখুন বাইরে একটা গাড়ি দেখতে পাচ্ছি, এটা কি? এটা মনে হয় সেই তখনকার দিনে সেই আমাদের হয় না ব্রেক ফেল হলে কিছু নিতে আসে গাড়িকে, ক্রেন, সেটা একটা পুরোনো দিনের প্যাটার্ন এখনো রাখা রয়েছে। যে এখানে লেখা আছে বিনা পারমিশনে যদি ভিডিও করেন তাহলে কিন্তু আপনার 500 টাকা ফাইন। এই টিকিট পাঞ্চ করলাম, করে এবার আস্তে আস্তে ভেতরে যাচ্ছি, চেকিং হবে। বয়স্ক লোকদের নিয়ে আসেন, ভেতরে কিন্তু হুইল চেয়ার সার্ভিস রয়েছে, সেটা আপনারা অ্যাভেল করতে পারবেন। আর ঢুকেই দেখতে পাচ্ছি সেই ঝাড়, ও ওয়াও, ক্লাসিক্যাল ঝাড় একদম দেখতে পাচ্ছেন। প্রচুর পরিমাণে এখানে ঝাড় লাগানো রয়েছে এবং ঝাড়গুলো জ্বলছে। আগে হয়তো এখানে মোম থাকতো, এখন সেখানে ল্যাম্প রয়েছে, মানে বাল্ব, সেগুলো জ্বলছে। ইনি কিন্তু এইটা বানিয়েছে, বুঝতে পারছেন তো। এই যে এন্ট্রেন্স দিয়ে ঢুকে পড়লাম, এবারে এক এক করে দেখাবো কোন ফ্লোরে কি আছে না আছে। 1 নম্বর কক্ষটা বন্ধ, 2 নম্বর কক্ষে আমরা ঢুকছি। তো দেখুন এখানে কি সব ব্রোঞ্জের এগুলো নাকি, সব রকম মূর্তি, দেখুন স্ট্রাকচার। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সময় যারা যারা ভারতে রাজত্ব করেছে তাদের সেই সময়ের শিল্প নিদর্শনগুলোকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা কিন্তু আমাদের ইন্ডিয়ান মিউজিয়ামে এরমভাবে সবসময় ছবি তুলতে পারি না, ভিডিও করতে পারি, এখানে কিন্তু আমরা করতে পারছি। এই দেখুন প্রত্যেকটা তো ইন্ডিভিজুয়ালি বলা সম্ভব নয়, যতটা পারছি আমরা আপনার দেখিয়ে দিচ্ছি। পুরো জায়গাটাই কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত। দেখতে পাচ্ছেন দুদিকেই কাঁচের ওয়াল করে তার মধ্যে সব রাখা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন নটরাজ মূর্তি, অর্থাৎ এখানে কিন্তু এটা খুব বিখ্যাত 20th সেঞ্চুরি। এই দেখতে পাচ্ছেন সাউথ ইন্ডিয়ায় নটরাজ রূপকে শিবের মানে পুজো করা হয় আর কি এখানে, সেটা দেখতে পাচ্ছেন এখানে দেখানো রয়েছে বিভিন্ন। পুরো মিউজিয়ামটি শীততাপ নিয়ন্ত্রিত, তাই আপনার খুব একটা প্রবলেম হবে না। এই যে এখানে লিখে দেওয়া রয়েছে এই সেকশনটা পুরো ইন্ডিয়ান ব্রোঞ্জ দিয়ে এই যে দশকগুলো পেরিয়ে এসছে, আমরা সেই দশকের যে জিনিসগুলো সেখানে তুলে ধরা হয়েছে। এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন বড় গরু রাখা রয়েছে আমাদের, যে নারায়ণের যে বাহন বলা হয়। এই দেখতে পাচ্ছেন এই কাঠের ওপরে যেরকম শিল্পকলা ফুটিয়ে তোলা যায় সেগুলো এখানে রাখা রয়েছে। দেখতে পাচ্ছেন মালাবার চেয়ার, সেই সময়কার আরামকে দাঁড়ায়। দেখুন কৃষ্ণ, মানে এই যে সালার জাং যিনি এগুলো বানিয়েছেন, যে কালেকশান করেছেন, ওনার কালেকশানগুলো দেখার মতো, তবেই উনি এটা বানিয়েছেন। যে সব সারা ভারত ভূভারত ঘুরে ঘুরে উনি যে জিনিসগুলোকে সংগ্রহ করেছেন, করেই সংগ্রহশালা বানিয়েছেন, তো সেটা অভূতপূর্ব দেখার মতো। এই দেখুন এখানে আই থিঙ্ক এটা নারায়ণ রয়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে দক্ষিণ ভারতে একের পর এক রাজনীতি, বিজয়নগর, চোল, ঠিক আছে, বিভিন্ন যে রাজবংশ একের পর এক যে রাজত্ব করে গেছে দক্ষিণ ভারতের বিভিন্ন প্রান্তে। তো যেটুকুনি দেখতে যা বুঝতে পারছি বিভিন্ন রাজবংশীয় জিনিসপত্র ছিল, উনি সবগুলোকে একসাথে করে মিউজিয়ামটা চোল থেকে, বিজয়নগর থেকে, গোলকোন্ডা থেকে, নিজামের বংশ থেকে শুরু করে সমস্ত রাজবংশীয়দের মানে
ব্যবহার করা এবং তাদের বিভিন্ন যে সঞ্চয় করা জিনিসপত্র সেগুলো উনি এখানে তুলে ধরেছেন। তো উনি এগুলো করেছেন বলে আমরা এগুলো জানতে পারছি। ওনার চিন্তাভাবনা খুবই উন্নত ছিলেন। তো দেখতে পাচ্ছেন এখানে দেখুন সেই সময়কার যে জিনিসপত্রগুলো হয়, ওয়াল শেলফ কেমন ছিল, বেঞ্চ কেমন ছিল, চেয়ার কেমন ছিল, আলমিরা কেমন ছিল, সব কিছু উনি তুলে ধরার চেষ্টা করেছেন এখানে এবং পর্যাপ্ত পরিমাণে রাখা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে। বাট কোনো কিছুই ধরবেন না, আপনারা চেষ্টা করেন দূর থেকে এগুলোকে বাঁচিয়ে দেখার, কারণ যতদিন এগুলো থাকবেই পরবর্তী প্রজন্ম এগুলো দেখতে পারবে সময়ের সাথে সাথে, কারণ ইতিহাস তো সময়ের সঙ্গে পাল্টাতে থাকে না। তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন অভূতপূর্ব সব নিদর্শন এখানে। তো যারা এই ভিডিওটা দেখছেন কাইন্ডলি ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আগামী দিনে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনার সামনে তুলে ধরার চেষ্টা করতে পারি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সব আসলে। কোনটা ছেড়ে কোনটা দেখবো, আর এই যেদিন এই সালার জাং মিউজিয়াম দেখতে আসবেন হাতে সময় নিয়ে আসবেন, কারণ অনেকটা সময় লাগবে এটা আপনার ঘুরে ভালোভাবে দেখতে। এবার আমরা আরেকটা রুমে এন্টার করছি। এইসব ব্যবহার করা রাজবংশীয় মহিলা এবং পুরুষদের ব্যবহার করা বিভিন্ন রকম জামা পোশাক রাখা রয়েছে দেখতে পাচ্ছেন, সেই সময়কার শাড়ি, চুড়িদার, খাদির জিনিসপত্র কেমন ছিল। এখন এখানে সব রকম ভাষাতেই লেখা রয়েছে, আপনারা জুম করে একটু দেখে নেবেন। এই দেখুন অসম্ভব সুন্দর জিনিসপত্র। এদিকেও দেখতে পাচ্ছেন সেই সময়ের এখানকার নবাবপতিরা কি ব্যবহার করতেন, কার্পেট থেকে চাদর থেকে শাড়ি বিভিন্ন রকমের সেই সময়ের বেনারসি শাড়ি, বুঝতে পারছেন। আর এতে এই যে যা দেখতে পাচ্ছি জরি ওয়ার্ক, এতে কিন্তু গোল্ড মিক্সড আছে, অরিজিনাল গোল্ড মিক্সড আছে, সোনা দিয়ে বানানো আছে। এখানেও দেখতে পাচ্ছেন কিছু নিদর্শন। আর এদিক থেকে যদি এদিকে শিফট করে যাই, এদিকেও দেখতে পাচ্ছেন মিউজিয়াম মানেই জানেন সেই সময়কার প্রাগৈতিহাসিক জিনিসপত্রকে এখানে তুলে রাখা হয়। তো আর কি সেই জিনিসগুলো এখানে রাখা রয়েছে দেখুন। এই দেখুন এই দেখতে পাচ্ছেন এখানেও কিছু শাড়ির প্রদর্শন রয়েছে। আর এই যে ঘন্টার মতো উল্টানো যে জিনিসগুলো দেখছেন এগুলো কিন্তু সেই সময়কার হুক্কা বা গড়গড়া যে টানা হতো, আপনারা জানেন জমিদাররা সেই সময়কার নবাবদের সব খেতেন, আমোদ প্রমোদ করতেন, ওনাদের এই নেশাদ্রব্যগুলো লাগতো। তো সেই সব রকমের জিনিস এখানে বিভিন্ন রকমের বটল রয়েছে, পট রয়েছে, হুক্কার ওপরে যেখানে হুক্কাটা হিট হতো সেই জিনিসগুলো বিভিন্ন জিনিস এখানে রাখা রয়েছে। আর এখানেও দেখতে পাচ্ছি আরও শাড়ি রয়েছে, দেখুন এখানেও কিছু বেনারসি শাড়ি ছিল সেই সময় হয়তো, হ্যাঁ এটাও বেনারসি শাড়ি লেখাই রয়েছে। ঊনবিংশ শতকের সব জিনিসপত্র এখানে দেখুন এখানেও রাখা রয়েছে। এই দেখুন এখানেও রয়েছে। তো এলে আপনারা এগুলো দেখতে পারবেন, আর যারা আসতে পারছেন না কোনো কারণবশত তারা এই ভিডিওর মাধ্যমে এগুলো দেখুন। আর এদিকেও দেখুন, কোন দিক ছেড়ে কোন দিক দেখাবো আপনাকে। এই দেখুন এদিকেও দেখুন বিভিন্ন আর্ট ওয়ার্ক রয়েছে। কিছু কিছু জিনিস নষ্ট হচ্ছে কারণ বহুদিন যাবৎ এগুলো রাখা রয়েছে প্রিজার্ভ করে। তো এখনও সংগ্রহশালা এগুলো এইভাবেই রাখা হয়ে থাকে, তো সেগুলোই দেখানো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। এই দেখুন একটা করিডোরের মধ্যে দিয়ে যাচ্ছি, আর এখানে বিভিন্ন সময়কার বিভিন্ন সব লোকেদের ছবি, তাদের সম্বন্ধে লেখা রয়েছে, আমাদের স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে সব কিছু। এই যেমন সালার জাং মিউজিয়াম যারা বাইরে দেখালাম, এরকমই দেখতে লোকে এখানে আসে ঘুরে। তো আর স্বাধীনতা সংগ্রামী এখানে তুলে ধরা হয়েছে। ভেতরে ফুড কোর্ট থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন। যদি লাইট অ্যান্ড সাউন্ড শোর কোনো ব্যবস্থা থাকে সেটা আপনাদের আমরা জানিয়ে দেবো যে তার টাইমিং কখন হয়ে থাকে, কি হয়। আর এই করিডোরটা দেখুন কি সুন্দর করে সাজানো। যদি দেখেন এই করিডোরটা, এখান দিয়ে আমরা হাঁটাচলা করছি। পুরো শীততাপ নিয়ন্ত্রিত, আপনার গরমকালে এলেও খুব একটা প্রবলেম হবে না। আর এখানে চলে এসেছি, দেখতে পাচ্ছেন তেলেঙ্গানা ট্যুরিজমের এখানে একটা ফুড কোর্ট রয়েছে, আইসক্রিম থেকে চাট থেকে এগুলো পাওয়া যাবে। আমরা এখন আর খাওয়াতে যাচ্ছি না খুব একটা। দেখতে পাচ্ছেন আরেকটা রুমে চলে এসেছি, এটা হচ্ছে গিয়ে আইভরি কার্ভিং গ্যালারি, অর্থাৎ হাতির দাঁতের তৈরি জিনিসপত্র এখানে সংগ্রহ করে রাখা রয়েছে। তো চলুন ঢুকে দেখা শুরু করি কী কী রয়েছে।
এই দেখুন হাতির দাঁতটা পলিশ কীরকম দেখতে পাচ্ছেন, এগুলো অরিজিনাল একদম মনে রাখবেন। হাতির দাঁতের ওপর খোদাই করে এই জিনিসগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে, মানে চিন্তা আপনি আলাদা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা হাতির দাঁত এই জিনিসগুলো ফুটে উঠেছে পরে কিন্তু হাতির দাঁতের ওপরে, সেই দেখতে জিনিসগুলো অসম্ভব সুন্দর। এখানে দেখুন এই কত নিখুঁত দক্ষতার সাথে এই জিনিসগুলোকে নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে, মানে চিন্তাই করা যাচ্ছে না। একটা হাতির দাঁত যেটা হাতির গায়ে থাকে সেটাকে হাতির থেকে সংগ্রহ করার পরে কি কি শেপ দেওয়া যায়, মানে পুরো কারুকার্যটা কীভাবে করেছে দেখতে পাচ্ছেন। মানে শিল্প সত্তা নিয়ে কোনো প্রশ্নের জায়গাই নেই। আর উনি যেগুলো সংগ্রহ করেছেন ওনাকেও স্যালিউট, হ্যাটস অফ। অসম্ভব সুন্দর জিনিসপত্র। এগুলো দেখুন হাতির দাঁত থেকেই তৈরি, মানে বিশ্বাসই করা যাচ্ছে না, মনে হচ্ছে না কোনো মেশিন ওয়ার্ক। আর সেই সময়তে এগুলো সেই ছিল না, এগুলো হাতেই করা পুরোটা। দেখুন অসম্ভব সুন্দর জিনিসপত্র। এই মিউজিয়ামে এগুলো দেখতে পাবেন, আমাদের ভাষায় লেখা রয়েছে। এই দেখুন কি নেই এখানে, এত জিনিস সুন্দরভাবে ফুটিয়ে তোলা, মানে নিখুঁত কাজ, নিখুঁত মানে অনবদ্য, অসাধারণ বললেও কম বলা হবে। আর এদিকে দেখতে পাচ্ছেন হাতির দাঁতের চেয়ার টেবিলও রয়েছে, মানে এগুলো কিন্তু ওনারা ব্যবহারও করতেন একসময়। আজ হয়তো এগুলোকে আমাদের জন্য সংগ্রহ করে রাখা রয়েছে যাতে আমরা দেখতে পাই নিদর্শনগুলো, বাট একসময় এগুলো ব্যবহারও করতেন। তাহলে বুঝতে পারছেন কতটা শক্তপোক্ত জিনিসগুলো। দেশ বিদেশের বিভিন্ন সংগ্রহ ওয়েস্টার্ন থেকে, মানে অর্থাৎ বিদেশ পশ্চিম থেকে আনা সংগ্রহ করা বেশ কিছু হাতির দাঁতের জিনিস বা আমাদের প্রাদেশিক মানে অনুসারে, প্রাদেশিকতা অনুসারে বিভিন্ন জায়গার বিভিন্ন তার ধরন বা প্যাটার্ন হয়। যেমন ওখানে আমি গোয়ান দেখলাম, অর্থাৎ গোয়ার ধরনের হাতির দাঁতের জিনিস পাওয়া যায়, মানে প্রাদেশিক আঞ্চলিক বৈশিষ্ট্যপূর্ণ হাতির দাঁতের জিনিসও রয়েছে। দেখুন দেখুন হাতির দাঁতে তৈরি সেই সময়কার বাক্স, জুয়েলারি বক্স সব, যেগুলো রানীরা আর কি নবাবপন্থীরা সব ব্যবহার করতেন। আমরা যেগুলো ইউজ করতেন সেই বাক্সগুলো এখানে রাখা রয়েছে, বক্স। মানে হাতির দাঁতের গাছ দিয়ে তৈরি ম্যাট, যে ম্যাটটা হয়তো মাটিতে রেখে বসা ঠসা যায় সেই কার্যে ব্যবহারের জন্য, মানে হাতির দাঁতের গাছ থেকে তৈরি হচ্ছে। ভাবতে পারছেন চিন্তা ভাবনা কী ছিল সেই সময়। তো চলুন আরও ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দিকটা। এই দেখুন এখানে বিভিন্ন জিনিসপত্র রয়েছে, পেন্টিং রয়েছে। সম্ভব নিদর্শন দেখতে পাচ্ছেন, পাখা, সম্ভব সব সুন্দর জিনিসপত্র সেই সময়কার রাখা রয়েছে। এই আরও জিনিসপত্র রয়েছে, যেমন এগুলো জাপান, চায়না থেকে সংগ্রহ করা হয়েছে। এই জিনিসগুলো শুধু যে ইন্ডিয়ান জিনিসই রয়েছে তা কিন্তু নয়, বিদেশি জিনিসপত্র রাখা রয়েছে এখানে। এর একটু আগেও আমরা বললাম আপনাদেরকে ভিডিওতে। এখানে দেখুন চেস রাখা রয়েছে, যে দাবা খেলা হতো। দেখুন দাবা খেলাতে রাজাকে রাজার মতোই দেখতে, মন্ত্রীকে মন্ত্রীর মতো, বোড়েকে বোড়ের মতো, নৌকা গজ যেরকম দেখতে সেরকমভাবে জিনিসগুলো দিয়ে খেলতেন। দেখুন বিভিন্ন রকমের গুটি শেপগুলো দেখুন, অসম্ভব সুন্দর, মানে সে আপনার চিন্তারও বাইরে ছিল ব্যাপারটা। দেখুন হাতির দাঁতের জাপানি শিল্পকলা সব, সেই জাপানের যে জিনিসগুলো থাকে ওনাদের ওখানকার ওই ফেংশুই টাইপের যে জিনিস, সেই জিনিসগুলো এখানে দেখতে পাবেন জাপানিজ। তো সেগুলো উনি সংগ্রহ করেছেন। এই গোয়ান জিনিসপত্র, অর্থাৎ ওখানে যে যীশু খ্রিস্টকে বেশি প্রাধান্য দেওয়া হয় সেটাও যে হাতির দাঁতের ওপরে ফুটিয়ে তোলা হয়েছে। মাদার মেরি থেকে শুরু করে এই যিশু যখন মাদার মেরি কোলে রয়েছে সেগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। আর এখানে ওয়েস্টার্ন মানে বিদেশি একদম দেখতে পাচ্ছেন, বিদেশি যে শিল্পকলাগুলো সেগুলো হাতির দাঁতের ওপরে, সেগুলোকে উনি সংগ্রহ করেছেন বাইরে থেকে। দেখুন এবারে আমরা 7 নম্বর রুমে ঢুকছি। এখানে দেখতে পাচ্ছেন সব বিদেশি সব স্কাল্পচারগুলো এখানে তুলে ধরা হয়েছে, যে দেখতে পাচ্ছেন মার্বেলের সব আর কি এগুলো দেখতে পাচ্ছেন।
এটা ইটালি থেকে আনা হয়েছে 19বিংশ শতাব্দীতে। এটা ইউরোপ থেকে আনা হয়েছে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এটাও ইটালি থেকে আনা হয়েছে 19বিংশ শতকে। আপনারা এলে এগুলো দেখবেন, ভালো লাগবে আপনাদেরকে। এখানে দেখবেন একটা কাচের মধ্যে একটা কিছু রাখা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এটাও 19 শতকে ইটালি থেকে আনা একটা জিনিস। অসম্ভব সুন্দর এই জিনিসটা দেখে মনে হয় না অরিজিনাল কেউ একজন যেন দাঁড়িয়ে রয়েছে। অবয়বার তৎকালীন ইটালিতে মেয়েরাও তখনকার দিনে পর্দা ব্যবহার করতো। আমরা হয়তো জানি পর্দা ব্যাপারটা শুধুমাত্র এশিয়ার বিভিন্ন জায়গায় প্রচলিত আছে, কিন্তু একটা সময় বোধ হয় কাস্তাত্তর এই ব্যাপারটা ছিল। তো তারই একটা নিদর্শন একজন মহিলা, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে সুন্দরী একজন মহিলা, এবং তার সামনে থাকা রয়েছে পর্দা, দাঁড়িয়ে একটা মহিলা। তো এখানে আরও যেসব রয়েছে স্কাল্পচারগুলো আপনারা দেখে নিন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ম্যাক্সিমামটা পুরোটাই ইটালি থেকে আনা। দেখুন সেই সময়কার মহিলারা চুলে কেমন ফুল লাগাতেন, কী কী ক্যারি করতেন সঙ্গে সাথে, ইয়ে দেখতে পাচ্ছেন এখানেও উনি রয়েছেন। তো বিভিন্ন সময়ের বিভিন্ন জিনিসকে উনি তুলে ধরেছেন, কিছু দেখতে পাচ্ছেন। এই অসম্ভব সুন্দর সব মহিলাদেরকে এখানে তুলে ধরা হয়েছে। এটা ইউরোপ থেকে, এটা রোমান সেই সময় আর কি, রোম এটা আর কি সেখানকার সেই সময়কার। এটা ওয়েস্টার্ন সিজনে দেখতে পাচ্ছেন। তো এই পুরো রুমটা ধরে দেখুন, খুব সুন্দর সুন্দর সব জিনিসপত্র রাখা রয়েছে। দেখুন একটা কামান রাখা রয়েছে, কামান দেখা। এবারে এটা দেখেই বুঝতে পারছেন এবার আমরা একটা অস্ত্রের গ্যালারিতে ঢুকতে চলছি, এখানে আর্মস রাখা রয়েছে আর কি। দেখুন এই যে ঢুকে পড়লাম, এখানে বিভিন্ন রকমের যুদ্ধ সামগ্রী রাখা হয়েছে। দেখুন এই যে তীর আর তীরের এই ফলাগুলো যে কীরমভাবে কী হতো, তার শার্পনেসগুলো খালি দেখুন। আপনাদেরকে দেখাচ্ছি, ধনুক আর তীর দুটোই রয়েছে এখানে, মানে আমাদের বাংলা ভাষায় বললে। তো দেখতে পাচ্ছেন এটা একটা ক্রস বো রয়েছে, যেটা সেই সময় দেখতে সেই আমরা দেখলাম রবিন হুড ইউজ করতো, এরকম একটা ব্যাপার। তো দেখতে পাচ্ছি তীর আর তিলের ফলা। আর এই যুদ্ধের সময় ওনারা যে পোশাকটা গ্রহণ করতো, মাথা থেকে নিয়ে গা অব্দি ঢাকা থাকতো, পুরো লোহার, এগুলো যেগুলো জং মূর্ছে পড়ে গেছে, বাট এখন আমাদের জন্য সুন্দরভাবে বাঁচিয়ে রাখা রয়েছে। এই দেখুন, এই দেখুন। তো এই যে এগুলো ওনারা হাতে পড়তো আর্ম গার্ড হিসাবে। এগুলো বিভিন্ন সময় বিভিন্ন, কোনোটা রাজার থাকতো, কোনোটা সেনাপতির থাকতো, কোনোটা সৈন্যদের থাকতো। আর ওনারা যে সোর বা তরবারি যেগুলো ব্যবহার করতো সেগুলো এখানে দেখতে পাচ্ছি। এটা মানে দূর থেকে দেখেই বুঝতে পারছি ভয়ানক সব ওজন। এটা 17 দশকে দেখতে পাচ্ছেন। এটার ওজন যা হচ্ছে আমাদের পক্ষে এগুলো তোলা সম্ভব না। এটা যেগুলো কী করে সারাদিন নিয়ে বয়ে বেড়াতো, সেটাই হচ্ছে গিয়ে অবাক করা ব্যাপার স্যাপার। একটা ঢাল রাখা রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে ঢাল রয়েছে। আর এখানে দেখুন সব বর্ষাগুলো রাখা রয়েছে, মানে যেগুলোকে এই মুহূর্তে ভালা বলা হয় আর কি। মানে এত ধরনের চওড়া, ছোট, বড়, মেজো, মানে বিভিন্ন রকমের শার্পনেসগুলো দেখতে পাচ্ছেন। আজ হয়তো জং পড়ে গেছে, বাট তখনকার দিনে এগুলো শার্পনেস কী ছিল এগুলো দেখে বোঝা যাচ্ছে। আর এই দেখতে পাচ্ছেন যে অ্যাক্স আমরা বলি যে কুঠার টাইপের ছোটো। আজকাল দেখবেন এই বিভিন্ন রকম যে মানে কি বলবো পৌরাণিক যে সিনেমাগুলো দেখানো হয় সেখানে এগুলো ব্যবহার হয় আর কি প্রচুর। হ্যাঁ, বুঝতে পারছেন শাহজাহান এই জিনিসগুলো ব্যবহার করতো, সেগুলো উনি সংগ্রহ করেছেন। তো ওটা দেখতে পাচ্ছেন বাহাদুর শাহ ব্যবহার করতো ওপরে ওটা। তো বিভিন্ন যে সময় যেটা আর কি উনি পেয়েছেন সব কিছু জোগাড় করেছেন। বাট এগুলোর এক একটা শার্পনেস এবং এক একটা ওজন যা হতো আমাদের মতো লোকের পক্ষে কতটা ক্যারি করা সম্ভব জানি না। চলুন ওদিকে আরও রয়েছে, আপনাদের দেখাচ্ছি। মানে শেষ নেই, অস্ত্র ভাণ্ডার পুরো ভরপুর একবারে। তো এই দেখুন এইখানেও কিছু দেখতে পাচ্ছেন অস্ত্রের সমাহার রয়েছে সেই সময়টা। এটা ফিরিঙ্গিরা যে জিনিসগুলো ব্যবহার করতো সেই সময় হায়দ্রাবাদের ডেকানের, তো সেইগুলো আর কি রাখা রয়েছে দেখতে পাচ্ছেন। আর এখানেও কিছু সোর রাখা রয়েছে দেখতে পাচ্ছেন। প্রচুর পরিমাণে তরবারের কালেকশন রয়েছে। কিছুতে শুধু কভারটা এত সুন্দর দেখতে, দেখুন এইটা কিন্তু শুধু কভার, এটা কিন্তু সোরটা নেই। আর এখানেও দেখতে পাচ্ছেন, দেখুন সোরের কালেকশন দেখুন এখানে। মানে এই সোরটার মধ্যে দেখুন আপনার মানে কি বলে ইসলামে অনেক কিছু লেখাও রয়েছে আর কি।
তো মানে বুঝতে পারছেন এটা পেশোয়ারদের হয়তো সেই সময় ব্যবহার করতে হয়তো কালেকশান। তো আরও জিনিস রয়েছে দেখুন, এখানে শেষই নেই যেন। এই একটা শোর দেখুন কীরকম দেখতে, মানে প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু বিভিন্ন সময় ভিন্ন। আর দেখুন এইটা দেখুন, এইটার আবার চারদিকে খাঁচকাটা টাইপের রয়েছে। এখানে দেখুন এই শোরটার মধ্যে দেখুন আবার সব কারুকার্য, মানে ছবি ফুটিয়ে তোলা হয়েছে, দেখতে পাচ্ছেন বিভিন্ন দেবদেবীর ছবি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো এটাও উনি কালেকশন করেছেন। তো চলুন ওদিকে আরও জিনিস আছে দেখাবো আপনাদেরকে। বিশাল বড় সংগ্রহশালা। এখানে দেখতে পাচ্ছেন কামান দেখা সব বন্দুকগুলো রয়েছে, একটা সাইজ দেখুন কি বিশাল বড় বড়। আর এগুলোর মধ্যে বোধহয় হয়তো টোটা রাখা থাকতো, অর্থাৎ গুলিগুলো রাখা থাকতো। দেখুন আরও কত রকমের হয়, এই দেখুন টোটাগুলো। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট বন্দুক একদম, আর ওই গুলি রাখার জিনিসগুলো ছোট্ট ছোট্ট সব রাইফেল রয়েছে এখানে। অসম্ভব সুন্দর জিনিসপত্র এখানে রাখা রয়েছে। তো আপনারা আইলে এগুলো দেখতে পাবেন। এখানেও দেখুন কিছু ইউনিক টাইপের জিনিস রয়েছে ছোট ছোট, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ড্র্যাগন থেকে শুরু করে সব রকমের উঠার থেকে মানে এত জিনিস রয়েছে, দেখাতে হাত ব্যথা হয়ে যাচ্ছে, বলতে ব্যথা হয়ে যাচ্ছে। তো দেখুন এলে এগুলো দেখতে পাবেন। যে দেখতে পাচ্ছেন আমরা যেটা ঢুকছি গ্যালারিটার 8 নম্বর ওয়াকিং স্টিক, মানে হাঁটার সময় যে লাঠিগুলো ব্যবহার করা হয় এটা তার একটা গ্যালারি। মানে দেখুন না, আমরা ওই যে দেখুন যে যেগুলোর সাহায্যে আর কি হাঁটাচলা করা হয়ে থাকে, রাজারা একসময় হাঁটতেন, তার দেখুন। আজ হয়তো আমাদের বাড়িতে বয়স্করা যখন চলতে ফিরতে পারে না, লাঠি সাহায্য নেয় চলার পথে। সেগুলো দেখুন এই হাতির দাঁতের তৈরি বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন সময়কার। তো দেখতে পাচ্ছেন এগুলো বিদেশ থেকে উনি সংগ্রহ করেছেন, আফ্রিকা থেকে, ইউরোপ থেকে, জাপান থেকে, চীন থেকে। উনি বিভিন্ন জায়গা থেকে 17 দশকে, 18 দশকে, বিভিন্ন দশক থেকে উনি এগুলো সংগ্রহ করেছেন। মানে অস্বাভাবিক ওনার চিন্তাভাবনা কালেকশানে দিয়েছিল। দেখতে পাচ্ছেন মানে কোনটা ছেড়ে কোনটা দেখবেন, মানে এত কালেকশান এখানে জিনিসপত্রের। দেখুন অনেকটা দেখতে গেলে সেই গল্ফ স্টিকের মতো অনেকটা এগুলো। তো যে দেখতে পাচ্ছেন এখানে রাখা রয়েছে এরকম পাখির মুখগুলো আর কি, অনেকটা বলতে পারি। এই যে হাতির গাল, দেখতে পাচ্ছেন এই ওয়াকিং স্টিকগুলো, এই সমস্ত কিছু ঝুলগুলো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে হয় সাপের অথবা সারসের অথবা বকের টাইপের রয়েছে। আর যে মেন যে জিনিসটা সেটা হয়তো সিলভার, অর্থাৎ রূপো বা হাতির দাঁত, কাঠ, এই সমস্ত কিছু। সেই সময়কার যেগুলো কি মেহগনি কাঠ, দামি যে কাঠ, সেসব দিয়ে করা আর কি। দেখুন এখানে আবার সব পশু দিয়ে করা আর কি মুখ। আর এগুলো অনেকটাই বলতে পারেন নর্মাল টাইপের দেখতে, বাট কালেকশান সেই ওনার এত রকমের কালেকশান এখানে রেখেছেন। ওয়াকিং স্টিকেরও যে এত কালেকশান হয় এই রুমটা না এলে হয়তো জানা হতো না। দেখছেন আমরা আবার 10 নম্বর গ্যালারিতে ঢুকছি আর কি। এটা হচ্ছে মেটাল ওয়্যার গ্যালারি আর কি। ওনার যে ধাতব যে জিনিসগুলো ওনারা ব্যবহার করতেন সেই জিনিসের একটা কালেকশান আর কি। দেখুন এখানে প্রচুর জিনিস রয়েছে যেগুলো ধাতব তৈরি আর কি। আমরা যেগুলো দেখে থাকি আরবে ব্যবহার হতো সেই এই জিনিসগুলো, যাতে চায়ের পাত্র, খাবারের পাত্র, খাবার গরম রাখার পাত্র, সব রকমের পাত্র এখানে দেখতে পাচ্ছি। দেখুন এটা কোনো ল্যাম্প রয়েছে দেখতে পাচ্ছেন, যেটা ঝুলন্ত অবস্থায় থাকতো ল্যাম্পটা। বিভিন্ন রকম, হ্যাঁ, তো সুরা থেকে পানীয় যে কোনো ধরনের ওনারা সেই সময় চা খেতেন কিনা আমার জানা নেই, যদি খেতেন তাহলে তারও পাত্র, সব কিছুই রয়েছে। বিভিন্ন রকমের বোল রয়েছে, আমরা এগুলো বাটি বা কাটরি বলে থাকি আর কি। এই দেখুন সেই সময়কার হুকা বা গড়গড়া যে নামে ডাকুন আপনারা, সব রয়েছে এখানে। দেখুন এই বলছিলাম যে চা খাওয়া জিনিস, ওনারা চা খেতেন, তাই চায়েরও বিভিন্ন রকম পাত্র ছিল। এটা তো চিনি রাখার, দুধ রাখার, এটা চায়ের জন্য সব ব্যবস্থা কিন্তু ওখানে ছিল সেই সময়। এখানেও দেখতে পাচ্ছেন এগুলো আই থিঙ্ক ফ্লাওয়ার ভাস রয়েছে, মানে ফুলদানি আর কি। এটাতে হয়তো ফল টল কিছু রাখার একটা বাস্কেট টাইপের রয়েছে। তো দেখতে পাচ্ছেন অসম্ভব সব জিনিসপত্র রয়েছে এখানে। এই যে চায়না থেকে উনি এগুলো সংগ্রহ করেছেন দেখতে পাচ্ছেন। এর মধ্যে সব চা গরম করা, যেহেতু চাটা চায়নাতে খুব তখন বহুল প্রচলিত ব্যাপারটা জিনিস ছিল, চায়নার জিনিসপত্র এখানে উনি সংগ্রহ করেছেন। আচ্ছা এখানেও দেখতে পাচ্ছেন অনেক জিনিসপত্র রয়েছে, এগুলো উনি প্যারিস থেকে আর কি সংগ্রহ করেছেন। চাই আপনার কী থেকে কী চাই, এখানে কালেকশানের কোনো শেষ নেই। এই দেখুন এখানে চা পান, সুরাপানের ব্যবস্থাপনা রয়েছে। অসম্ভব উনি
একজন আকর্ষণীয় ব্যক্তি ছিলেন, যার শখ শৌখিনতা ছিল সেই লেভেলের, যার জন্যই উনি এগুলো এত কালেকশন করতে পেরেছেন। তো দেখুন, এটা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান মডার্ন পেন্টিং অ্যান্ড আর্ট গ্যালারিতে ঢুকছি। এখানে সব মডার্ন পেন্টিং টেন্টিং রাখা রয়েছে বিভিন্ন সময় বিভিন্ন শিল্পীদের। আর আলাদা করে কি বলবো, দেখুন ছবি যার চোখে যেরাম দেখতে সে সেরামভাবে ছবিটা তোলে। দেখুন এটা হাতে আঁকা সব ছবি এখানে দেখতে পাচ্ছেন। ওনার এগুলো পছন্দের সংগ্রহের মধ্যে পড়ে, উনি রেখেছেন। এই ছবি পছন্দের ব্যাপারে তো কিছু বলার নেই, কারণ এটা প্রত্যেকটা মানুষের টেস্ট চয়েস প্রেফারেন্স আলাদা থাকে, সেটা তার মতো করে সে ওনার ভালো লেগেছে উনি ছবিগুলো রেখেছেন। এই ছবিটা খুব সুন্দর লাগে দেখতে, অসম্ভব সুন্দর। এখানে বাদ্যযন্ত্রের কিছু ছবি রয়েছে দেখতে পাচ্ছেন, সেই সময় শিল্পীদের দ্বারা। এখানে হায়দ্রাবাদের শিল্পী রয়েছে, সারা ভারতের বিভিন্ন শিল্পীদের বিভিন্ন জিনিস উনি ফুটিয়ে রেখেছেন। এই যে পাশের যে রুমটা এসেছি 12 নম্বর, সেটা হচ্ছে গ্যালারিটাতে, এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান মিনিয়েচার গ্যালারি। তো ওখানে কিছু ছবি তুলবো। হ্যাঁ, একদম ছোট ছোট জিনিস ফুটিয়ে দেয়, মুঘলদের সময়কার ছবি এগুলো আর কি। তো সেই সময়কার ছবি এগুলো তুলে ধরেছেন উনি। এগুলোকে আর ইলাবোরেট করে দেখানো বলার মতো কিছু খুব একটা নেই। তো মেনলি মুঘলদের সময়কার সব কিছু উনি যেগুলো দিল্লির থেকে কালেকশন করেছেন, কারণ মুঘলদের আধিপত্য দিল্লি জুড়েই ছিল, তো উনি সেখান থেকে এগুলো কালেকশন করেছেন। তো আপনারা জাস্ট একটু রানিং দেখিয়ে দিচ্ছি। ওই দেখুন ওইদিকেও প্রচুর রয়েছে ছবি। পুরো গ্যালারিটা কি মুঘলদের নিয়ে বানানো, দেখুন অসম্ভব সুন্দর। এই যে এখানে রয়েছে পাঠানদের ছবি কিছু রয়েছে সেই সময়কার, আর এখানেও কিছু রয়েছে দেখতে পাচ্ছেন। তো এখানে গাড়োয়ালের কিছু ছবি রয়েছে, বিভিন্ন আর কি জায়গার ছবিগুলোকে ওনারা তোলার চেষ্টা করেছে। এখানে ডেকান, অর্থাৎ এই হায়দ্রাবাদকে ডেকান বলা হতো আগে, এই ডেকানে কিছু ছবি রয়েছে, ডেকানি দেখতে পাচ্ছেন, মানে ওনাদের ভাষায় কিছু লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এখানেও ডেকানের কিছু ছবি। গ্যালারিটা বেশ বিশাল বড়, কিন্তু দেখতে পাচ্ছেন ছবি দেখে শেষ হচ্ছে না, এতটাই বড় আর কি। তো আপনারা যদি আসেন এখানে দেখতে পাবেন এই গ্যালারিটা ঘুরে, পুরোটাই অসম্ভব সুন্দর। আর কি রয়েছে এখানে, এখানে মালবা রয়েছে, এখানে বুন্দি সেই সময়কার, কোটা রয়েছে, জয়পুরের ছবি রয়েছে, আম্বার জয়পুরের। তো অনেক কিছুকে উনি তুলে ধরেছেন বিভিন্ন রকমভাবে আমাদের সামনে ওনার শিল্প চেতনার মাধ্যমে। তো সেগুলো আপনারা এসে দেখতে হয়। বিকানিরের কিছু ছবি রয়েছে এখানে। আমরা যাচ্ছি ওপরের তলা, দ্বিতীয় তলায় যাচ্ছি আর কি, আমরা ওপরের তলা, ফার্স্ট ফ্লোর।